This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শতাধিক জীবিত শ্রমিককে মৃত দেখিয়ে পিএফ এর টাকা আত্মসাতের অভিযোগ। জলপাইগুড়ি নাগরাকাটা ধরণীপুর চা বাগানের ঘটনা। নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের দুই শ্রমিকের অভিযোগ, ভুয়ো ডেথ সার্টিফিকেট ব্যবহার করে পিএফ ও বিমার টাকা তোলা হয়েছে। গ্রামে যাতায়াতের রাস্তা বেহাল, হাঁটু সমান কাদা, চরম ভোগান্তির শিকার এলাকার মানুষ। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভ। রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকার ঘটনা। নোদাখালীর অধিকারী পাড়ায় আয়কর দপ্তরের কর্মীর বাড়িতে লুটপাটের অভিযোগ। শাবল দিয়ে দরজার তালা ভেঙে নগদ ও সোনার গয়না নিয়ে চম্পট। মঙ্গলবার দুপুরে সন্তানকে স্কুল থেকে আনতে যান সোমনাথ পারুইয়ের স্ত্রী। বাড়ি ফাঁকা থাকায় পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তদন্তে নোদাখালী থানার পুলিশ। ফালাকাটায় হেরোইন বিক্রি করতে এসে পুলিশের জালে মালদার যুবক। ধূপগুড়ি মোড়ে পুলিশের অভিযানে উদ্ধার 95 গ্রাম হেরোইন। ধৃত ইমরান আলী সুজাপুরের বাসিন্দা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য 1 লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরের সামনে গাছ ভেঙে বিপত্তি। মঙ্গলবার হঠাৎই শিকড় থেকে উপড়ে যায় গাছটি। ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি ও বেশ কয়েকটি সাইকেল। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। তবে সবার আগে একটুখানি 7টা ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করিনি, কারণ আজ বেশ কিছু খবর রয়েছে যেগুলো ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরতে হবে। আজকে 7টা ইস্যু। প্রথম ইস্যু কি অনির্বাণ? একেবারে শুরুতেই সাথে আছে ভাতে নেই যারা পরিযায়ীদের জন্য এমন কান্না কাঁদছে, তারা কি সত্যিই পরিযায়ীদের ভাতের ব্যবস্থা করছে? বাস্তব তো অন্য কথা বলছে। সোহাগার খোঁজে সোনা। সোনা আর সোহাগা পাশাপাশি থাকে, কিন্তু এ রাজ্যের সোহাগারা সত্যি সোনা খুঁজে পাচ্ছেন কি, সে খোঁজ আপনাদের দেখাবো। পরের ইস্যু বিদেশের ভাত বাঁধা। অনেকেই জানে তো, এখন যা তথ্য পাওয়া যাচ্ছে নথি দেখে মনে হচ্ছে তারা এই রাজ্যের বাসিন্দা নন, এই দেশের বাসিন্দা নন, কিন্তু এই রাজ্যে কাজ করে ভালোই রোজগার করছেন। অর্থাৎ বিদেশিদের আমরা ভাত দিচ্ছি কোথাও, কিন্তু কোথায় ঘটেছে, কেন বলছি জানাবো আপনাদেরকে। রয়েছে পড়তে পড়তে পরিযায়ী। আসলে পড়তে পড়তে তো পরিযায়ী হওয়ার কথা নয়। পরিযায়ী মানে শ্রমিক, পরিযায়ী শ্রমিক। সে তো পড়া শেষ করে হওয়ার কথা, কিন্তু এমনই কপাল, পড়বার জন্য পরিযায়ী হতে হচ্ছে বই কি, জানাবো কিভাবে। আর রয়েছে আতঙ্ক 2.2, মানে আতঙ্কের দ্বিতীয় ভাগ। মনে আছে মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। এবার আর কিছুই দেখেননি বলা শুধু নয়, মাস্টারমশাইকে যা দেখিয়ে দিল এক ছাত্র, বলবো আপনাদের সে গল্প। এর পরের ইস্যু হচ্ছে কাঁপুনি কমছে কই। উত্তরবঙ্গে জ্বরের আতঙ্ক, জ্বরের কাঁপুনি, সেই কাঁপুনি কমছে না। একের পর এক নমুনা সংগ্রহ হচ্ছে, কিন্তু কোথাও থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না যে এই ভাইরাস আসছে কোথা থেকে। তাহলে সমস্যা সমাধানে কোন পথ রয়েছে জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। পদ্ম নেতার মৎস্য পুরাণ, এইটা জানেন তো? আমি না বলে পরে বরং একেবারে ছবিটাই দেখাবো, এবং কোথায় ঘটেছে পদ্ম নেতার কি কীর্তি সেটা বরং আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে একটা ভীষণ ইম্পর্টেন্ট নিউজ এই মুহূর্তে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চাকরি হারাদের জন্য। শর্মিষ্ঠা মামুনা, খবরটা তুমি জানান দর্শকদের। এই মুহূর্তে খবর নজর রাখতেই হবে সেই দিকে যে চাকরি হারাদের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে। অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্যের তরফ থেকে, সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ঠিক বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, আজকের সব থেকে বড় খবর, রাজ্য সরকার, কমিশন, চাকরিহারারা পৃথক পৃথকভাবে এই চাকরি বাতিলের বিরুদ্ধে তারা কিন্তু রিভিউ পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই রিভিউ পিটিশন কিন্তু পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রিভিউ পিটিশনে রিভিউ করার আর কোনো জায়গা নেই। এর অর্থ 26,000 চাকরি বাতিলের যে অর্ডার, সেই অর্ডার বহাল থাকছে। 26,000 চাকরি বাতিল হয়ে যাচ্ছে। ডিসেম্বরের পরে তারা আর কেউ চাকরিতে থাকতে পারবেন না। একমাত্র রাস্তা 17 সেপ্টেম্বর যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ চাকরি হারাদের যে শেষ একটা অবলম্বন ছিল যে রিভিউ পিটিশন একটা কিছু হবে, সেটা কিন্তু আর কিছু হলো না। মানে সেটা পুরোপুরি খারিজ হয়ে গেল। একটা প্রত্যাশা ছিল, কোথাও একটা আশাও ছিল বলা যেতে পারে, কিন্তু সেই রিভিউ পিটিশন একেবারে খারিজ করে দেওয়া হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন, জটিলতা কোথায় তৈরি হবে, কি হতে পারে এরপর জানাবেন।
খারিজ হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কেন জাজমেন্টটা তো সমস্ত রকম দিক বিবেচনা করেই দীর্ঘ শুনানির পরে জাজমেন্ট হয়েছে, ওটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, তবু প্রায় 200টার মতো রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, এই সবই করিয়েছিল মমতা। এখন ডিসমিস হয়েছে, এখন হাইকোর্টের আদেশটা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো বিকল্প নেই। এবং এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়েও আরো মামলা হয়েছে এবং হবে, কেন চূড়ান্ত বেআইনি কাজ হয়েছে। যাই হোক, সেটা তো পরবর্তী সময় বিচার্য হবে। রিভিউর খেলাটা শেষ হলো আর কি। অর্থাৎ চাকরি হারাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বিকল্প নেই পরীক্ষা দেওয়া ছাড়া, পরীক্ষা তাদের দিতেই হবে। এরই মাঝে এই মুহূর্তে একটা আপডেট আসছে এসএসসির পরীক্ষা নিয়ে। শুক্রবার নবান্নে বৈঠক, সব জেলার ডিএম এবং পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত। 7 এবং 14 সেপ্টেম্বরে পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠক বসতে চলেছে নবান্নে। কি ভাবছেন শুধুমাত্র শহরেই চাকরিহারাদের এমন গল্প, শুধুমাত্র শিক্ষিত চাকরিহারাদের এমন গল্প? না, এ রাজ্যের আপাদমস্তক মানে একেবারে উপরের জেলা থেকে একেবারে তলার জেলাটা পর্যন্ত 23টা জেলাতেই। আর আপাদমস্তক মানে একেবারে উপরের শ্রেণী থেকে একেবারে নিম্নবিত্ত শ্রেণী পর্যন্ত সব স্তরেই এক গল্প। কাজ চাই, কিন্তু কাজ দিচ্ছে। বনফুলের একটা গল্প বলি, নাম দই। সেখানে কন্যাদায়গ্রস্ত এক বাবা বিয়ের কেনাকাটায় পকেটে টান পড়ায় সমঝোতা করেন শেষমেশ দই কিনতে। দইওয়ালাকে শিখিয়ে দেন অতিথিদের সামনে তাকে কমা দইয়ের জন্য বকাঝকা করবেন, মানে দইয়ের মানটা একটু খারাপ থাকবে, বকাঝকা করবেন, কিন্তু আসল সময়ে স্রেফ বকুনি নয়, গালের সপাটে কষিয়ে দিলেন এক চর। আর সে চর খেয়ে কন্যাদায়গ্রস্ত বাবার সামনে স্ক্রিপ্টের গন্ডগোল হয়ে গেল। আর গন্ডগোল করে সত্যিটাই বলে ফেললেন দইওয়ালা। এ রাজ্যে পুশব্যাকে ফেরত আসা মালদার পরিযায়ী শ্রমিকও সেই দইওয়ালার মতো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। বলছেন, এত অনুদানের কথা শোনা যাচ্ছে, কাজটা কোথায়? ফের পরিযায়ী হবেন। আর তাকে ফেরানো নিয়ে ওই নেপোয় দই মারার মতো পরিস্থিতি দুই কংগ্রেসে। তার মাঝখানে দাঁড়িয়ে অন্য দেশে পুশব্যাক হয়ে যাওয়া শ্রমিক আবার ফিরছেন পরিযায়ী হতে। পেটের জন্য তো কোথায় না কোথায় কাজে না গেলে কিভাবে খাবো বলেন? কাজ তো নাই, যেতে বাধ্য। তোমরা যেতে বাধ্য। বেফাঁস যাতে কিছু না বলেন তার জন্য শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন তৃণমূল নেতারা। শাসক নেতাদের ঘেরাটোপে সত্যিটা বলেই ফেললেন। পুশব্যাকের পর দেশে ফেরা পরিযায়ী শ্রমিক সবার সামনেই বললেন, রাজ্যে 5,000 টাকায় সংসার কি চলে? কাজের জন্য আবার তাকে পরিযায়ী হতে হবে। সরকার বলছে 5,000 টাকা করে, তাতে কি চলবে নাকি চাকরির দরকার? চলবে না, চাকরি দরকার। আমি চাই একটা আমার ভালোর জন্য কোনো কাজ ধরুক, চাই আমার সংসারও চলে। নাম তার আমির, তবে অবস্থা ফকিরের মতো। কালিয়াচকের জলালপুরের এই বাসিন্দার টানাটানির সংসার। বাধ্য হয়ে রাজস্থানে কাজে গিয়েছিলেন, কিন্তু সেখানে বাংলাদেশি সন্দেহে ধরা পড়ায় পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। পরে তাকে ফেরানোর পর তৃণমূলের তরফে ঘটা করে দেওয়া হয় সংবর্ধনা। তৃণমূলের ঘেরাটোপে থাকার সময়ই হাঁড়ির হাল বুঝিয়ে দিয়েছিলেন আমির। আর তার পরিবারও বলছে, আগে কাজের ব্যবস্থা হোক, তারপর শ্রমশ্রী শুনবো। এক কাজ নাই, 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে যদি কাজও হয় তাহলে 300-400 টাকাতে সংসার এখন বর্তমান চলবে না। 5,000 তো কিছুই হবে না এখন বর্তমান সময়ে 5,000 কিছু হবে না। আমিরকে কে দেশে ফেরালো? কৃতিত্ব নিয়ে কারাকারিতে কান পাতাই যে দায়। মমতা ব্যানার্জির চাপে বাধ্য হয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার তাকে ফেরত আনতে বাধ্য হয়েছে। এখানে কোনো ভূমিকা নেই, এখানে মানুষকে ঠকছে। এই বিষয় নিয়ে আমি কি করেছি না করেছি কালিয়াচকের এবং মালদার বাসী ভালো করে জানে। গুজরাট হিংসার সময় কুতুবুদ্দিন আনসারির কথা মনে পড়ে। এক কাপড়ে চলে এসেছিলেন বাংলায়। সেই কুতুবুদ্দিনকে নিয়ে রাজনীতি যতটা হয়েছে, তার এক আনা অর্থনীতি হলে তাকে কিন্তু গুজরাটে ফিরতে হতো না। আমিরদের জন্য দলগুলো কি আদৌ ভাববে, নাকি রাজনীতির লাভ ক্ষতি খোঁজা চলতে থাকবে আমিরদের অসহায় প্রজা বানিয়ে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এখানেই শেষ নয়, ছবি আরো আছে। বাড়ি ফিরে কালিয়াচকের আমিরের পেটে কিল মারার জোগাড়। আর ঘাটালে বিশ্বনাথ ঘরে ফিরেছেন, কিন্তু কাজ কোথায়?
5,000 দিয়ে কিভাবে 4-5 জনের পেট চলবে বলুন তো? কারণ শ্রমশ্রীর জন্য তো 5,000-এর কথাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা এবং তারা পাল্টা প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন যে এভাবে কিভাবে সংসার চালাবো? 5,000 টাকা দিয়ে তো আর সংসার চলে না। উত্তর আছে প্রশাসনের কাছে? বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর। পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে মাসে 5,000 টাকা করে 1 বছর পর্যন্ত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাস্টার স্ট্রোক। রাজনৈতিক মহলে যখন এ নিয়ে জোর চর্চা চলছে, তখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি বলছেন পরিযায়ী শ্রমিকরা? 5,000 টাকা কি করে সংসার চলবে? এখন 500 টাকা করেও সংসার চালাতে পারা যাচ্ছিল না। তো 5,000 টাকায় একটা মানুষের কি হবে আজকাল যুগে? বহু বছর ভিন রাজ্যে সোনার কারিগরের কাজ করতেন বিশ্বনাথ। অবশেষে বাংলায় ফিরেছেন, কিন্তু বিকল্প কাজ পাওয়া তো দূর, সোনা গলানোর পাইপে ফু দেওয়ার মতোই তার আশাও এক ফুয়ে উবে গেছে। এখানে তো কিছুই কাজ নাই, আমি ওদের একটি ছোট চা দোকান করে বসে আছি, কাজও সেরকম পাচ্ছি না, আর অন্য চাষবাসও আমরা করতে পারছি না। কিন্তু ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, বাংলাদেশে পুশব্যাকের ভুরি ভুরি অভিযোগ নিয়ে রাজনীতি হচ্ছে পুরোদমে। এই আবহেই রাজ্য সরকারের আশ্বাস, নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা মিলবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের প্রশ্ন, কর্মসংস্থানের সুযোগই না পেলে স্রেফ ভাতাজীবী হয়ে কতদিন চলবে? কর্মসংস্থান তো এখানে ওয়েস্ট বেঙ্গলে তো কিছু নেই, তাই জন্যই আমার দিকে বাইরে কাজে যেতে হচ্ছে। যদি আমাদের এখানে কোনো একটা কর্মসংস্থান যদি হয় তাহলে খুবই আরও খুশি হতাম। একই দাবি পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদেরও। আমার ছেলে বাইরে কাজ করছিল বোম্বে, কিন্তু এই গোলমালের জন্য আর যায়নি, বাড়িতেই আছে। হ্যাঁ, বোম্বেতে অনেক টাকা পেত, 50,000 টাকা করে। এখানে টাকা পেটটা চলে যে। আমরা চাই যে রাজ্যে কিছু আমাদের পরিযায়ী যে শ্রমিক আছে তারা যেন আমরা রাজ্যে যেমন আমরা কাজ পাই, বাইরে না যেতে হয়। ঘর সংসার, স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বন্ধু ছেড়ে কতজনই বা যেতে চায় ভিন রাজ্যে? কিন্তু পেট চালাতে বিশ্বনাথ রাজকুমারদের হতে হয় পরিযায়ী। তাদের অনেকেই বলছেন বাইরের রাজ্যে কাজ আছে, মজুরিও বেশি, কিন্তু বাংলায় কি পর্যাপ্ত কাজ আছে? গ্রামের তৃণমূল নেতারা ভরসা রাখতে বলছেন, কিন্তু নেতাদের দুর্নীতির জেরে চাকরিহারা গ্রামের শিক্ষক ভাই বোনেদেরও তো চোখের সামনে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তাহলে কোন ভরসায় বাংলায় ফিরবেন? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এ তো পরিযায়ী শ্রমিকদের কথা বললাম, আর যারা পরীক্ষা দিয়েছেন, চাকরিও পেয়েছিলেন, কিন্তু কোথাও জটিলতায় দুর্নীতির জন্য তাদের চাকরিগুলো চলে গেল। নিয়োগের দাবিতে আজ প্রত্যেকে পথে নেমেছিলেন। যাদের রেজাল্ট আউট হয়েছে, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, 2022 সালে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তারা আজ পথে নেমেছিলেন। দফায় দফায় উত্তাল হলো রাজপথ। অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি নিয়ে তারা পথে নেমেছিলেন। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই ধরপাকড়, চাকরি চেয়ে জুটল পুলিশের ধাক্কা, চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হলো পুলিশের গাড়িতে। বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু পুরো জায়গা, আমি ছবি দেখাবো, এইদিকে কিছু চাকরি প্রার্থীরা তারা কিন্তু রয়েছেন, পুলিশ কিন্তু পুরো এলাকা কার্যত ঘুরে দেখছেন কোথায়, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এবারে যে স্ট্র্যাটেজি সেটা অনেকটাই বদলে ফেলেছেন। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ছোট ছোট রাস্তা দিয়ে কিন্তু তারা যাতায়াত করছেন। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে ছত্রভঙ্গ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে, কেননা বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন এপিসি ভবনের দিকে যাওয়ার জন্য। আমি দেখাচ্ছি, আন্দোলনকারীরা এইদিকে রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, আর পুলিশ কিন্তু ঠিক এইখানে পেছনে রয়েছেন। পুলিশও ধীরে ধীরে আন্দোলনকারীদের দিকে যাচ্ছেন। শিক্ষকরা তো আমাদের কোনো অসুবিধা করছে না, ওরা প্রাথমিক শিক্ষক অফিসে ওরা আন্দোলন করছে, তাহলে ওখানে যে পুলিশরা ওখানে যে করুন, শিক্ষকরা আমাদের তো কোনো অসুবিধা করছে না, আমাদের ক্যাম্পাসে কেন করছে পুলিশ ঢুকছে? পুলিশ কেন ঢুকছে? শিক্ষকরা তো রয়েছে, পুলিশ কেন আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে? হ্যাঁ, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করা হচ্ছে, কেন করছে নষ্ট? পুলিশ নষ্ট করছে বলছেন? বলে পুলিশ নষ্ট করছে না, ওরা দৌড়ে পালিয়েছে, তাহলে আমাদের তো উচিত অফিসেই করা, যে ওরা অফিসের সামনে ঝামেলা করছে, ওই দিকতে পুলিশ ওদের পিছনে আছে, ঠিক আছে। ওরা কি মাওবাদী? ওরা কি মাওবাদী না সরকারবাদী? ওদের এরকম করে অ্যাটাক করা হচ্ছে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি,
আর পুলিশ আমাদেরকে পেছনে করছে। অধিকারের লড়াই এসেছি আমরা, আমরা 2022 টেটটা শুধুমাত্র ভালোভাবে পাস করেছি। দেখুন ওইদিকে সরকারের কি অবস্থা, দলদাস পুলিশ কিভাবে আমাদেরকে পেটেছে। পুলিশ রয়েছে একদম, আমাদের ভ্যান আমাদের ছেলেকে নিয়ে চলে গেছে। বাড়ি ফিরে যাব না আমরা, নোটিফিকেশন দিচ্ছে আমাদের। এরপরে খবরের দিকে নজর রাখা যাক। বাংলাদেশি অনুপ্রবেশকারী এ রাজ্যের পঞ্চায়েত কর্মী, তিনি নাকি শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বনগাঁর পাটশিমুলিয়াতে। অভিযোগ পঞ্চায়েতের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ দলের কর্মী শাহিদ মণ্ডলের বিরুদ্ধে। পাটশিমুলিয়া 249 নম্বর বুথের ভোটার তালিকায় শাহিদ মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল এবং সাবানা মণ্ডলের বাবার নাম ওহিদুল মণ্ডল। বিজেপির অভিযোগ, শাহিদ বাংলাদেশ থেকে এসে শাবানাকে বিয়ে করেন এবং শাবানার বাবা ওহিদুলকে বাবা বানিয়ে ভোটার কার্ডও তৈরি করে ফেলেন। বনগাঁর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বাগদার বিজেপির মণ্ডল সভাপতি। নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। ওনার বাংলাদেশের যে কোভিড কার্ড আমাদের কাছে আছে, অরিজিনাল কোভিড কার্ড, সেই কোভিড কার্ডও আমাদের কাছে আছে, যেটা মানে প্রমাণ দেয় উনি বাংলাদেশি এবং সে এখন বর্তমানে বহল তবিয়তে এই কাজ করছে আপনার সুন্দরপুর পঞ্চায়েতে। যদিও অভিযুক্ত শাহিদ মণ্ডলের দাবি তিনি ভারতীয় নাগরিক এবং অবিবাহিত। আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা এবং এলাকার প্রতিনিধিদের কাছে না না আপনি যদি আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। তারা অভিযোগ করছে যে আপনি বিবাহিত, আপনার শ্বশুরকে আপনি বাবা। না, এটা মিথ্যা অভিযোগ করছে ওনারা, যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে। এদিকে অভিযুক্ত শাহিদ মণ্ডলের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান কামরুন নাহার মণ্ডল। শাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বাবার নাম দেখাচ্ছে, সেটা আদতে শ্বশুরের নাম বলে অভিযোগ করছে তারা, কি বলবো? এটা এই বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। জোড়া বিক্ষোভে দফায় দফায় উত্তাল ছিল আজ সল্টলেক। অবিলম্বে চাকরির দাবিতে করুণাময়ী থেকে মিছিল যখন করছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, ঠিক সেই সময় কলেজে কলেজে অবিলম্বে ভর্তির দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। ধরপাকড় শুরু করে পুলিশ। এসএফআই বিক্ষোভকারীদের, আন্দোলনকারীদের প্রথমে সাধারণ পুলিশের বুক করে আনা, রিজার্ভ করে আনা বাসে, কিছু জনকে পুলিশের প্রিজন ভ্যানও আটক করে নিয়ে যাওয়া হয়। এই যে আপনাদের শুরুতে বলেছিলেন না, পড়তে পড়তে পরিযায়ী, পড়তে পড়তে যাতে অন্য রাজ্যে পড়াশোনাটা কন্টিনিউ করবার জন্য পরিযায়ী ছাত্র হয়ে চলে যেতে না হয়, তার জন্যই আজকে এসএফআই এর এই বিক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু কে শোনে কার কথা? রাজ্যে এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত অনির্দিষ্টকালের জন্য। কি ডেন্টাল, কি সাধারণ এমবিবিএস, কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। গতকাল নোটিশ জারি করে জানিয়ে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত মামলায় আইনি জটিলতার কারণেই এই ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হলো। পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত তা বলবৎ থাকবে। ফলে বিপুল অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ পড়ুয়াদের ভবিষ্যৎ। স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে পড়ুয়া অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এ রাজ্যের মেডিকেল কলেজে কি তাহলে পড়া হবে না নিট কোয়ালিফাই করেও? ওবিসি জটে আটকে জয়েন্টের রেজাল্ট, অর্থাৎ এ রাজ্যে যে জয়েন্টের রেজাল্ট সেটাও আটকে রয়েছে। এবার একই ছবি ডাক্তারির ভর্তির ক্ষেত্রে। নিয়োগ দুর্নীতিতে প্রশ্নের মুখে আগেই পড়েছে প্রাথমিক শিক্ষা, এবার নানা ক্ষেত্রে উচ্চশিক্ষারও হাল একই। এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েও এ রাজ্যের কলেজে ভর্তির সুযোগ পাননি, সরকারি কলেজগুলোতে ভর্তির সুযোগ পাননি সাধারণ ছাত্রছাত্রীরা। ফলে যাদের সামর্থ্য কম তাদেরকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে। তাই এ রাজ্যে পড়ুয়াদের ভবিষ্যৎ এখন পড়তে পড়তে পরিযায়ী।
আনন্দপুরে চীনা মন্দিরের কাছে খাল থেকে যুগলের দেহ উদ্ধার ঘিরে রহস্য। খালের পাশে স্কুটার, মৃত যুবকের হাতে স্কুটারের চাবি। দুজনই কি আত্মঘাতী হয়েছে নাকি খুন নাকি সম্পর্কে টানা পড়েনে পরিণতি, তদন্তে পুলিশ। সূত্রে খবর, অন্য এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তরুণীর। এর মধ্যেই গতকাল রোহিত আগরওয়ালের সঙ্গে ঝগড়ার পর স্কুটার থেকে নেমে খালের দিকে এগিয়ে যান রনিতা বৈদ্য। পিছন পিছন স্কুটারের চাবি নিয়ে দৌড়তে থাকেন ওই যুবক। স্থানীয় সূত্র দাবি, এরপরেই খালে ঝাঁপ দেন তরুণী। তাকে বাঁচাতে ঝাঁপ দেন রোহিত আগরওয়ালও। সেই থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ডুবুরি নামিয়ে তল্লাশিতে আজ যুগলের দেহ উদ্ধার করে পুলিশ। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।